বাতিল হয়েছে, এর মধ্যে যারা যোগ্যতা সম্পন্ন তাদেরও বাতিল হয়েছে। তো এর দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। মমতা ব্যানার্জি যদি ন্যূনতম বোধ থেকে থাকেন, তার উচিত হবে এই দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা। আমি মিডিয়ার মাধ্যমে একটা অনুরোধ করব সাধারণ মানুষের কাছে, যে যাদের চাকরি বাতিল হয়েছে, যারা যোগ্যতার বিশেষে চাকরি পেয়েছে, তাদেরকে নিয়ে খিল্লি করবেন না, তাদের পাশে থাকুন, তাদের পাশে থাকার থেকে তাদের হয়ে লড়াই করবেন এই আশ্বস্ত করুন। আর যারা সাদা খাতা জমা দিয়েছে তাদেরকে বলুন বারবার যে কোন নেতাকে কত টাকা দিয়েছে সেই নামটা পাবলিশ করতে বলুন, সেই নামটা প্রয়োজনে কত টাকা দিয়েছে কোর্টে দিয়ে মামলা করতে বলুন। মিসগাইড করে, অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিতে দেয়। মমতা ব্যানার্জি কতটা অসত্য কথা বলে তার একটা উদাহরণ আমি যদি দিই, 2021 সালের নির্বাচনের আগে বলেছিল ডবল চাকরি। ডবল চাকরি তো দূরের কথা, মেধার ভিত্তিতে যে চাকরি পেয়েছে তার চাকরি বাতিল হয়েছে। 10 লক্ষ যদি চাকরি থাকে, যদি সৎ সাহস থাকে, কই বলুক না কে চাকরি আটকাচ্ছে। এমন অনেক দপ্তর আছে, আপনাদের বলছি, কোনো কেস নাই, মমতা ব্যানার্জি আটকে রেখেছে। হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার বলে একটা পদ, যেটা ওয়ার্ড মাস্টার ছিল হসপিটালের জন্য, সেটা মমতা ব্যানার্জি শখ করে নামটা চেঞ্জ করলো হেলথ ফ্যাসিলিটি ম্যানেজার, তার কোনো কেস নাই। শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা খোঁজ নিয়ে দেখুন কোনো কেস নাই। এই ধরনের অনেক চাকরি আছে, কোনো কেস নাই, তাও ঝুলিয়ে রেখেছে। মমতা ব্যানার্জি সরকার চাকরি দিতে চায় না, মদের বোতল ধরিয়ে দিতে চায় আর কাটমানি নিয়ে হই করুক, এটা চাই। অপদার্থ সরকার বারবার অসত্য কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে। করব কেন্দ্রীয় এজেন্সি রাজ্য সরকারের বিরুদ্ধে যে ধরনের এত বড় অ্যালিগেশন আনছে, তার বিরুদ্ধে মামলা করছে কি করছে না। তবে একটা কথা বলবো, কে অস্ত্র নিয়ে এসছে না নিয়ে এসছে এর দেখার দায়িত্বভার তদন্তকারী অফিসারদের। তো একটা কথা বলি, যে ওখানে যে অস্ত্র ছিল গ্লক 17 বলে একটা মেশিন পাওয়া গিয়েছে, যে মেশিনটা ভারতবর্ষের কোনো পুলিশই ব্যবহার করে না। তাহলে ওই অত্যাধুনিক যেটা বেলজিয়ামে তৈরি হয়, সেই মেশিন এখানে এসে পৌঁছালো কি করে? ভয়ঙ্কর ব্যাপার, এটাকে তদন্ত করা দরকার, কে বা কাদের নির্দেশে আসছে। তবে একটা কথা বলছি, এর কিন্তু গভীর শিকড় অনেক গভীরে আছে। এই ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এই শাহজাহান শেখেদের কাছ থেকে ভাড়া করে শওকত মোল্লারা ভাঙড়ে নিয়ে এসে আমাদের কর্মীদের উপরে চালিয়েছিল। আমাদের খালের ওপারে, একটা খালের ডিস্টেন্স প্রায় 200-250 মিটারেরও বেশি, খালের ওপার থেকে গুলি চালিয়ে আমার কর্মীদেরকে শহীদ করেছে। আমার কর্মীদের পায়ে মেরেছে, পা কেটে বাদ দিতে হয়েছে। তাহলে কি অত্যাধুনিক অস্ত্র, এটা কোথা থেকে পেল? আমি তো বলছি, এই তদন্তকারী অফিসাররা শওকত মোল্লাদেরকে যদি ঠিকঠাক করে জিজ্ঞাসাবাদ করে, এবং আরাবুল ইসলামকেও জেলে আছে, যে খুনের মামলা আমরা দিয়েছি, গুলি খেয়ে আমাদের কর্মী শহীদ হয়েছে, তাহলে দেখবেন অনেক সত্য উদ্ঘাটন হবে। যে ছোট ছোট গ্লক 17 একটা ছোট্ট পিস্তল, অনেক বড় বড় পিস্তলের হয়তো হদিস পেতে পারে। বাম কারায় কথা বলছে, বাম বন্ধু না কে বলছে? আমি আপনাদের বলি, যদি বাম বন্ধুরা বলে তাহলে বলুন আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয়টা কিছু বলতে, তাহলে আমি বামপন্থীদের উত্তর দেব। দ্বিতীয় কথা হচ্ছে, কংগ্রেস সর্বপ্রথম জোটটা করেনি, কেউ কিন্তু কংগ্রেসের কথা বলছে না। কংগ্রেস বারবারই এই জোটের বিপক্ষে ছিল, সেই কোনো কথা হচ্ছে না। জোটটা হচ্ছিল আইএসএফ এর ইচ্ছে থেকে সিপিএম এর লেফট ফ্রন্টের সাথে। কংগ্রেস তো প্রথমেই বেরিয়ে চলে গেছিল। কেন কংগ্রেসকে নিয়ে সমালোচনা হচ্ছে না? কংগ্রেসের মাথায় তো অধীর রঞ্জন চৌধুরী বসে আছে, রাহুল গান্ধী বসে আছে, আর আমাদের মাথায় বিশ্বজিৎ মাইতিটা গায়ে লেগে যাচ্ছে, নওশাদ সিদ্দিকী গায়ে লেগে যাচ্ছে, তাপস ব্যানার্জি গায়ে লেগে যাচ্ছে, এই জন্য আমাদেরকে দেখে দিতে চাইছে। দ্বিতীয় কথা, আমরা বলেছিলাম আমরা এককভাবে লড়াই করলে 20টার অধিক সিটে লড়াই করব। দেখছেন আমরা 17টা দিচ্ছি, আরো 4-5টা দিতে পারতাম। আমরা কিন্তু বৃহত্তর স্বার্থে একটু পিছিয়ে এসেছি শুধু। তো আমরা এককভাবে লড়াই করলে 20টা দিতে পারবো, সেটা 20টা না দিয়ে, যেহেতু ঐক্যবদ্ধ লড়াই 14টা থেকে শুরু করেছিলাম, যে 3-14-42, কংগ্রেস 14, লেফট ফ্রন্ট 14, আমরা 14, আমরা এইভাবে দিয়েছিলাম। কিন্তু কংগ্রেসকে কোটা দেবে সিপিএম, সে কথা আমরা বলিনি। কিন্তু তারপরে ওনারা 2-3, 1-2-3 এই ধরনের 1-2-3
আমরা নাপতে নাপতে 8 অবধি চলে এসেছিলাম, তাও হয়নি। শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ স্যারের মধ্যস্থতায় আমি সাথে নেমে গিয়েছিলাম, ওরা বেড়ে 4তে হয়েছিল। দেখুন, প্রত্যেকের আত্মসম্মান আছে। আমরা এদের এলাকায় যিনি ভ্যান চালিয়ে খাই, তিনি মেহনত করে খাই, তাকে আমি তুই বলে সম্বোধন করতে পারি না, কারণ তারও আত্মসম্মান আছে। আর এখানে যিনি শিল্পপতি পুঁজিপতি, তাকেও আমি তুই বলতে পারি না, তার বড় ব্যবসা আছে, সে কোটিপতি হতে পারে। প্রত্যেকের আত্মসম্মান আছে। আইএসএফ কে তাদের ভাষায় ছোট্ট দল মেনে নিলাম, বিতর্কে যাব না। আইএসএফ এর আত্মসম্মান আছে, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে জোটে যাব না। যদি আত্মসম্মান বিকিয়ে দিয়ে বা বিজেপি হিসাবের ভয় দেখিয়ে যদি এই ধরনের রাজনীতি করতে হয়, তাহলে তৃণমূল তো আছে, তৃণমূলের সাথে হাতে মিলিয়ে রাজনীতি করবো। আমরা তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই আছি। আমরা সিপিএম কে বারবার বলেছিলাম, লেফট কে বারবার বলেছিলাম, আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। কংগ্রেসকেও বারবার বলেছিলাম, সহজেই পশ্চিমবাংলার এই 42টা সিটে বিজেপি এবং তৃণমূল